আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মমতার দুর্গে বিজেপির হানা এগিয়ে 180 আসনে। 100 আসনে তৃণমূল কংগ্রেস। তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপাতি বিজয়ের দল। বন্ধ কলকারখানা খুলে দিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আগের পোশাকে ফিরছে পুলিশ। বর্তমান পোশাকে অসন্তুষ্ট সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ডিসিদের নজরদারি বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রী। কোরবানির সব চামড়া সংগ্রহ করবে সরকার। এবছরই চালু হবে বন্ধ সব বিমানবন্দর। বিমানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনের রেকর্ড 17 শিশুর মৃত্যু। নতুন করে আক্রান্ত প্রায় 1,500। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে তৎপর সরকার, জানলেন আইনমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই ভারতের বিধানসভা নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 180টির বেশি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর অন্তত 100 আসনে এগিয়ে থাকার দাবি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের। তবে এটা চূড়ান্ত ফলাফল নয়। সব আসনেই চলছে গণনা। পশ্চিমবঙ্গে এগিয়ে থাকায় এরই মধ্যে দিল্লিতে বিজয় উৎসব শুরু করেছে বিজেপি। এদিকে মমতা ব্যানার্জি বলছেন, দিন শেষে নির্বাচনে তার দলই জিতবে। অন্যদিকে তামিলনাড়ুতে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জয়ের বন্দরে এক পা দিয়ে রেখেছেন সুপারস্টার থালাপতি বিজয়। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় শুরু থেকেই পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দুপুর পর্যন্ত বিজেপি এগিয়ে 180টির বেশি আসনে। কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলা, সব জায়গাতেই এক একটি কেন্দ্রের ফল ঘোষণার সাথে সাথেই বিজেপির শিবির উল্লাসে ফেটে পড়েছে। দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা ঘিরে দিল্লিতেও উদযাপন শুরু হয়ে গেছে। মন্ত্রিসভায় চলছে ঝালমুড়ি আর রসগোল্লা উৎসব। বিজেপি নেতাদের মতে পশ্চিমবঙ্গের এই জয় সুশাসনের মডেলের প্রতিফলন। তবে এই লড়াই থেকে সরে দাঁড়াতে নারাজ তৃণমূল। দলীয় প্রার্থী ও কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, কোনো প্রার্থী বা এজেন্ট যেন গণনা কেন্দ্র ছেড়ে না যায়। তিনি অভিযোগ করেন, অনেক আসনে তৃণমূল এগিয়ে থাকলেও তা প্রকাশ করা হচ্ছে না। আর তাই দিনের শেষে অন্তত 100 আসনে তৃণমূলই জিতবে বলে আশাবাদ জানান তিনি। এদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে মমতা এগিয়ে থাকলেও ঘণ্টায় ঘণ্টায় ব্যবধান কমাচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। অন্যদিকে নন্দীগ্রামে মমতার চেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু। প্রশাসনের সতর্কতাও জোরদার করা হয়েছে। রাজ্য সরকারের কার্যালয়, নবান্ন সহ বিভিন্ন সরকারি দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চিটফান্ড, শিক্ষা নিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল সরানো বা নথি গোপন করার আশঙ্কা থেকেই এই ব্যবস্থা। অন্যদিকে দেশের দক্ষিণ প্রান্তে বাজিমাত করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নির্বাচনে জিততে 234 আসনের মধ্যে দরকার 118টি আসন। এরই মধ্যে শতাধিক আসন নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন বিজয়। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপি যদি জিতেই যায়, বাংলাদেশের সাথে বদলে যেতে পারে ভারতের কূটনৈতিক তৎপরতা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, পুশিন, অভিন্ন নদীর পানি বন্টন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। শামা ওবায়দ জানান, শিগগিরই বাংলাদেশের জন্য সব ধরনের ভিসা সেবা চালু করবে ভারত। নির্বাচন হচ্ছে, এটা ভারতের
আভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। আমরা সবসময় যেরকম বলে আসছি যে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকম আমরা চাইবো যে আমাদের আশেপাশে সকল দেশগুলো, ভারত সহ সকল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস উইং। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর এই বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসের কথাও বলেন প্রধানমন্ত্রী। আগের পোশাকে ফিরছে পুলিশ। নেভি ব্লু শার্টের সাথে থাকবে খাকি প্যান্ট। বর্তমান পোশাক নিয়ে পুলিশের অসন্তুষ্টির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার বদল হলে বদল হয় পুলিশের পোশাক, সেই ধারা অব্যাহত রাখল বিএনপি সরকারও। অন্তর্বর্তী সরকারের দেয়া ইউনিফর্ম বদল করে আগের পোশাক দেয়া হবে পুলিশকে। মেট্রোপলিটন এলাকায় পেস্ট কালার শার্ট আর সারা দেশে নেভি ব্লু শার্টের সাথে দেয়া হবে খাকি প্যান্ট। ভেতরের মানুষ পরিবর্তন না করে বারবার শুধু পোশাক পরিবর্তনে কী লাভ হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে, পুলিশের মতামতেই ইউনিফর্ম পরিবর্তন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি। তো যেহেতু আমরা উত্তরাধিকার সূত্রে এমন একটা ফ্রেজাইল অবস্থায় আমরা এই অর্গানাইজেশনগুলো পেয়েছি, এগুলোকে আবার রিঅর্গানাইজ করা, ডিসিপ্লিনে নিয়ে আসা, ইন অর্ডারে নিয়ে আসা একটু সময় সাপেক্ষ। অন্তর্বর্তী সরকারের সময়ে জামিন পান অনেক শীর্ষ সন্ত্রাসী। তাদের অনেকের বিরুদ্ধে অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডে বিষয়টি আবারও সামনে এসেছে। সারা দেশে অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের উপর নজরদারি চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। যেহেতু তারা স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত, এবং কারো যদি অভিযোগ থাকে, থানায় মামলা থাকে, সেটা তদন্ত করে যেতে হয়। একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। 2 সপ্তাহের ব্যবধানে ডিআইজি পদমর্যাদার 30 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। কেন এমনটা করা হচ্ছে তার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের রুটিন ফাংশন যেগুলো, নিয়োগ, বদলি, প্রমোশন, রিটায়ারমেন্ট, এগুলো সবই আইনানুগভাবে করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া, এবং এটা নতুন কোনো বিষয় নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মত দ্বিমতে গণতন্ত্রের সৌন্দর্য। সংসদের প্রথম অধিবেশন সফল হয়েছে। মিসইন্টারপ্রিট হয়ে যেতে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে রেকর্ড 17 জন শিশুর মৃত্যু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা 1456 জন। 15 মার্চ থেকে 4 মে পর্যন্ত হামে মোট 311 শিশুর মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। এই রিটে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে উল্লেখ করা হয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের ৩ দিন আগে চুক্তিটি সম্পন্ন হওয়ায় বিষয়টি যথাযথভাবে জনসম্মুখে আসেনি। রিটকারীর অভিযোগ, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথেষ্টভাবে প্রতিফলিত হয়নি এবং এতে মার্কিন স্বার্থ প্রাধান্য পেয়েছে। এখানে বাংলাদেশ শেল এই 32 পাতার কন্ট্রাক্টে আছে হলো 131 বার, আর ইউএস শেল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এদিকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম প্রতিরোধে দেশের সব সাব রেজিস্ট্রার কার্যালয়ে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এই সাব রেজিস্ট্রারদের অফিসার এরা সবসময় দেখা গেছে যে সারা দিনের পরে এরা বিকালে কোর্ট করে। সেই জন্য আমরা অনারেবল কোর্টকে বলেছি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এইসব নিশ্চিতের জন্যে যাতে সাব রেজিস্ট্রাররা সঠিক সময়ে তাদের অফিসে উপস্থিত হয় এবং সাধারণ মানুষের রিলিফ হয়। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্তেও প্রসিকিউশন কাজ করছে বলে জানান আইনমন্ত্রী। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন। আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় ন্যায় বিচার হচ্ছে কিনা সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আমরা সেই ন্যায় বিচার নিশ্চিত করতে যেটা করা সেটা করব। এদিকে 2024 সালের জুলাই অভ্যুত্থানে সমর্থন জানানোয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষতিগ্রস্ত 208 প্রবাসী বাংলাদেশিকে ন্যূনতম 25 লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি 30 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। নিঃস্ব জীবনযাপন করছে, এর প্রেক্ষিতে আসলে রিটটি দায়ের করা হয়েছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। কুকি চীনের 20,000 পোশাক জব্দের মামলায় জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের বেঞ্চ অফিসার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। 7 মাস আগে উচ্চ আদালতে তথ্য গোপন ও জামিন জালিয়াতির ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় চলতি সপ্তাহে। মামলার আরেক আসামি উচ্চ আদালতে জামিন নিতে এসে ওই আসামির জামিনের উদাহরণ টেনে আনলে বিষয়টি প্রকাশ পায়। এরপরই চাঞ্চল্যকর এই জামিন জালিয়াতির ঘটনা সরাসরি প্রধান বিচারপতির নজরে আনেন অ্যাটর্নি জেনারেল। তদন্তে উঠে আসে বেঞ্চ অফিসার জাকির হোসেনের জালিয়াতির সংশ্লিষ্টতা। 2025 সালের 17 মে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় তৈরি পোশাক কারখানা রিংভো অ্যাপারেলসের গুদাম থেকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের জন্য তৈরি করা 20,300টি পোশাক জব্দ করা হয়। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিংভো অ্যাপারেলসের মালিক শাহিদুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে নবনির্বাচিত এমপিদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় বিএনপি দলীয় নারী এমপিরা বলেন, সংসদকে প্রাণবন্ত করতে তারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন। মিজান শাহজাহানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে আগে থেকে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের দলীয় 36 এমপি। পরে সেখানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের নারী এমপি সহ 37 নারী সংসদ সদস্যকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে নারী সংসদ সদস্যরা 300 এমপির সাথে সংসদে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। এ সময় সংরক্ষিত আসনে নবনির্বাচিত এমপিরা বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন তারা। মোট জনসংখ্যার 52% হচ্ছে আমাদের নারী। সেই নারী সমাজের জন্য কোনো কাজ যাতে আমরা করতে পারি সেই চেষ্টাটা আমাদের কাছে সর্বাগ্রে থাকবে। তরুণদের নিয়ে অবশ্যই কথা বলতে হবে, যুব সমাজ নিয়ে কথা বলবো, একজন নারী হয়ে নারীদের নিয়ে কথা বলবো, নারীর অধিকার আদায়, নারীর ক্ষমতায়নে কথা বলবো। নবীন প্রবীণের সমন্বয়ে সংসদীয় গণতন্ত্রে নতুন ইতিহাস রচনা করতে চান এসব সংসদ সদস্য। আমার কাছে প্রায়োরিটি থাকবে অবশ্যই পশ্চাৎপদ নারীদের কিভাবে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে আইনগুলোর জন্য বিচার ব্যবস্থা বিলম্বিত হয়, দীর্ঘ সূত্রিতা থাকে, ওইগুলোকে কমায় আনার জন্য উপজাতি যত সম্প্রদায়ের লোক হোক, হিন্দু মুসলমান, আমি সবার জন্যই যার যার সমস্যাগুলো ইন্ডিকেট করব। 50টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি 36, জামাত এনসিপি জোটের 12 জন ও স্বতন্ত্র জোটের একমাত্র এমপি সুলতানা জেসমিন জুই এই 49 জন রোববার শপথ নেন। গেজেট হওয়ার পর শপথ নেবেন এনসিপির নুসরাত তাবাসসুম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘদিন পর সরকার ও বিরোধী দলের যুক্তিতর্কে প্রাণবন্ত হয়ে উঠেছিল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। নিজেদের কাছেই সংসদ উপভোগ্য ছিল বলে জানিয়েছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। তবে বিরোধী দলীয় সংসদ সদস্যরা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি না হয় অধিবেশনের কাঙ্ক্ষিত সফলতা নেই। আগামী অধিবেশনেই গুম ও মানবাধিকার সহ সংস্কার সংক্রান্ত অধ্যাদেশগুলির গ্রহণযোগ্য করে উত্থাপিত হবে বলে জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশনে আমি অনেক হতাশ হয়েছি। সরকার ও বিরোধী দলের সদস্যদের যুক্তিতর্কে দীর্ঘ 18 বছর পর যেন প্রাণ ফিরে পেয়েছে জাতীয় সংসদ। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রথম থেকেই উত্তাপ ছড়ায় অধিবেশন কক্ষে। জনাব স্পিকার, প্রথম দিনই বিরোধী দল সংসদ বর্জন করলেও এরপর পুরো অধিবেশনে যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপনে সরব ছিলেন সংসদ সদস্যরা। চলে আসা বক্তৃতার 80% ছিল ইতিহাস চর্চা। গণভোট ও সংস্কার ইস্যুতে ভিন্ন অবস্থান, সংবিধান ও মুক্তিযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে যেমন উত্তেজনা ছড়িয়েছিল, তেমনি জ্বালানি সংকট সহ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের সমঝোতার অবস্থানও রাজনীতিতে ইতিবাচক মেরুকরণের ইঙ্গিত দেয়। হচ্ছে শেয়ার বাজার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগবিহীন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2/3 বেশি সদস্য প্রথমবার আসেন সংসদে, যাদের অনেকের কাছে উপভোগ্য ছিল এবারের অধিবেশন। 2 মাস 10-11 দিনের পার্লামেন্ট, এই পার্লামেন্টকে অতীতের যে কোনো সময় তুলনা অত্যন্ত কার্যকর বলা যায়। সংসদে আমি খুব ভালোভাবে এনজয় করেছি। এইখানে যে গোটা বাংলাদেশটা আছে, ওই যে আপনার সংসদের যে একটা চেয়ারগুলোর মধ্যেই আমি যদি হাঁটি বাংলাদেশকে পাই আর কি। সরকার দলীয় হুইপ আশরাফ উদ্দিন নিজান তৃতীয়বারের মতো জাতীয় সংসদে। তার প্রত্যাশা, প্রথম অধিবেশনের মতোই পুরো মেয়াদে প্রাণবন্ত থাকবে ত্রয়োদশ সংসদ। এই পার্লামেন্টটা কিন্তু একটু যদি আমরা সরকারি দল বিরোধী দল 6টা মাস আমরা প্যাশেন্স রেখে যদি আগাইতে পারি, এটা কিন্তু 79 পার্লামেন্টকে 5 বছর পরে হারিয়ে দিতে পারবে। প্রথম অধিবেশনে 25 কার্যদিবসে 94টি বিল পাশ হয়। তবে গণভোট, গুম ও মানবাধিকার সহ অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি অধ্যাদেশ পাশ না হওয়ায় ক্ষুব্ধ বিরোধী দল। সংবিধান সংস্কারের কমিটিতে সরকারের নাম দেওয়ার প্রস্তাবেও সাড়া দেয়নি বিরোধীরা। জুলাই সনদের মূল কথা হলো যে দেয়ার শুড বি এ স্ট্রাকচারাল চেঞ্জ ইন দি কনস্টিটিউশন সো দ্যাট যেন একজন প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে না আসতে পারেন। আমরা দেখলাম যে এই সংসদে সেই বিলগুলা ল্যাপস করে দেওয়া হলো। এটা ঠিক হয়ে যাবে। কিছু জিনিস তো হয়েছে নাকি, যেগুলি হয় নাই, যেমন হিউম্যান রাইটসের কথা বলতেছে, যেমন জুডিশিয়ারির কথা বলতেছে। সরকার কি বলতেছে, আমরা আরো সকলের জন্য গ্রহণযোগ্য করে আনবো। জুন মাসে বাজেট অধিবেশন, তার কাছাকাছি দেখবেন যে কয়টা বিল কিন্তু পাশ করা হয়নি, সেগুলো কিন্তু সেখানে নতুনভাবে আর উর্বরভাবে
আরও সুসংগঠিতভাবে এখানে সংসদ বিল আসবে। তারা মনে করেন মত দ্বিমত যাই থাকুক না কেন দেশের স্বার্থে সংসদকে কার্যকর করতে ছাড় ও সমঝোতার মনোভাব থাকবে সরকার ও বিরোধী দল উভয়েরই। আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, কোরবানি ঈদের সব চামড়া সরকার সংগ্রহ করবে। ঈদ পরবর্তী 7 দিন ট্রাকে কোনো চামড়া কেউ বহন করতে পারবে না বলেও জানান তিনি। এদিকে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। হুমান চিস্তির রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নজরদারি বাড়াতে বলা হয়েছে ডিসিদের। কথা বলেন কুরবানির চামড়া ব্যবস্থাপনা নিয়েও। আগামী দিনে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য বেশি বেশি নজরদারি ইত্যাদির বিষয়ে তাদের কাঙ্ক্ষিত ভূমিকা। আগামী কুরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয় সেজন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি, যেটা তাদেরকে বলা হয়েছে। আমরা সরকারি ব্যবস্থাপনায় বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় লবণ পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি খরচে। চামড়ার মধ্যে লবণ মাখানো হবে এবং কুরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না। বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো চালু করার পাশাপাশি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর কথা জানানো হয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া জেলার দর্শনীয় স্থানগুলো প্রয়োজনীয় সংস্কার করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে ডিসিদের। এবং আমাদের বাংলাদেশে তো প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায় সে ব্যাপারে আলাপ আলোচনা। চলমান প্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্পগুলো সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে সম্পন্ন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। এই সরকারের পরিষ্কার লক্ষ্য আছে, পরিকল্পনা আছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য তো সমগ্র প্রশাসন এবং বিশেষভাবে জেলা প্রশাসন মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। সরকারের 1 কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়নের দিকে নজর রাখারও পরামর্শ দিয়েছেন বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে লিমনের মরদেহ বুঝে নেন তার স্বজনরা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ ঘটনায় নিহত অপর শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনা হবে বলে জানান তিনি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। গেল 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিখোঁজ বৃষ্টির সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। অবশেষে 30 এপ্রিল পাওয়া যায় বৃষ্টির মরদেহ। এই ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশেমকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র পুলিশ। তবে সকল আনুষ্ঠানিকতা শেষে সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় লিমনের মরদেহ। দীর্ঘ অপেক্ষার অবসান হলো, তবে তা বড় বেদনার। যে মেধাবী তরুণ উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, সেই জামিল আহমেদ লিমন ফিরলেন কফিনে বন্দী হয়ে, যা মানতে পারছে না তার পরিবার। আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। এই সময় নির্মম এই হত্যাকাণ্ডে আবেগতাড়িত হয়ে পড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রীও।
জানান হত্যার বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্র সরকারের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে। তো আপনারা জানেন লিমনের সাথে আরও একটি মেয়ে আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি ও নিহত হয়েছে, খুব শীঘ্রই ফেরত আনতে পারে সে কার্যক্রম চলছে। বিমানবন্দরে লাশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে লিমনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানায় পরিবার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের প্রথম অভিযান ব্যর্থ হয়েছে। সোমবার পেন্টাগনের এই অভিযানে বাণিজ্যিক জাহাজগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা প্রতিহত করে ইরানি বাহিনী। জানায় তাদের অনুমতি ছাড়া প্রণালী ছাড়তে পারবে না কোনো জাহাজ। এদিকে আইআরজিসির হামলার শক্ত জবাবের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসতে প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে আমেরিকা। অভিযানে অংশ নিচ্ছে 15,000 সেনা, শতাধিক বিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন। সোমবার দুপুরে অভিযান শুরু করলেও আইআরজিসির হস্তক্ষেপে তা ভেস্তে যায়। ইরানের নৌবাহিনী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ডেস্ট্রয়ারগুলোকে আটকে দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, জাস্ক দ্বীপের কাছে সতর্কবার্তা অমান্য করায় একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানের 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে মার্কিন জাহাজগুলো সরে যায়। যদিও ইরান জানিয়েছে যুদ্ধবন্ধে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে। তবে এ দাবির বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য এ মিশনে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর প্রতিক্রিয়ায় অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। প্রায় 65 দিন ধরে চলা এই সংঘাতে প্রণালীর আশেপাশে প্রায় 3000 জাহাজ আটকে আছে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। জাহিদুল আলম, এটিএন বাংলা। বর্তমানে যেসব সাংবাদিক কারাগারে আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, মূলত ফ্যাসিবাদের আমলে গণতান্ত্রিক সংগ্রামের ওপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তাতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে সাংবাদিকদের জন্য যা ন্যায্য তাই করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছেন। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। মাদক কারবারিদের তালিকা ধরে সারা দেশে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। তিনি বলেন, গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মাদকের চালান ধরতে মাঠে একাধিক টিম কাজ করছে বলেও তিনি বলেন। সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মনির হোসেন, তপু রিপোর্ট। মাদকের থাবা থেকে তরুণ সমাজকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে সরকার। দেশব্যাপী চলছে বিশেষ মাদক বিরোধী অভিযান। অভিনব কায়দায় গাড়ির গ্যাসের সিলিন্ডারের মধ্যে মাদক পরিবহনের সময় রাজধানীর ওয়ারি থেকে একজনকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কক্সবাজার থেকে 2 লাখ পিস ইয়াবা নিয়ে ঢাকা আসে চক্রটি। এছাড়া বিভিন্ন অভিযানে আরও কয়েকজনকে
আইনের আওতায় আনা হয়। মায়ানমার আমাদের প্রতিবেশী, কিন্তু তারা রীতিমতো বর্ডারের অপর পাশে ফ্যাক্টরি বানিয়ে ইয়াবা তৈরি করছে এবং বিভিন্নভাবে চলে আসছে। ঠিক একইভাবে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল কোত্থেকে আসে আপনারা সবাই জানেন। আমরা চেষ্টা করে যেতে পারি এবং জনগণ যতক্ষণ পর্যন্ত না সচেতন হবে যে না এটা খেলে মানুষ মারা যাবে, ক্ষতি হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি ডিমান্ড না কমাতে পারেন, সাপ্লাই কমাতে পারবেন না। ইকোনমিক্সের যে থিওরি, তা আমরা চেষ্টা করে যাচ্ছি এই দুটার সমন্বয় করার জন্য, যে আমরা যেন ডিমান্ড কমে যায় তাহলে সাপ্লাই কমে যাবে। সংস্থাটির মহাপরিচালক আরও বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করে অভিযান চালানো হচ্ছে। বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছেন এবং যে নির্দেশনা দিয়েছেন সেটার প্রেক্ষিতে আমরা আমাদের শতভাগ টিমকে কার্যকরভাবে মাঠে ইনপ্লেস রেখেছি এবং প্রতিনিয়ত অভিযান চলছে। তালিকা তো এটা গোপন ব্যাপার, তালিকা তৈরি করা হয়, যাচাই বাছাই করা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আবার মিলিয়ে দেখা হয় যে তালিকায় এক পক্ষ বললো এটা আছে নাম ক, আর এক পক্ষ বলছে খ, কিন্তু এটা মিলিয়ে একটা নির্ধারিত তালিকা করা হয়। সেই তালিকা ধরেই মূলত অভিযানগুলো এখন চলছে। দিন দিন মাদক কারবারিরা কৌশল বদলাচ্ছে, তাই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান সংস্থাটির প্রধান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আদ্দিন মোমিন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল এমবিবিএস কোর্সের 12তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ। এতে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফিকুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে প্রতিটি শিক্ষার্থীকে গাছের চারা উপহার দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে ক্যাম্পাসে তা রোপণ করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গোলাম রহমান দুলাল, একাডেমিক কোঅর্ডিনেটর ও ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নাফিসা রশিদ, অবস ও গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আরিফা আক্তার জাহান সোমাসহ দেশি বিদেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। আপনারা যারা গার্ডিয়ান আছেন, প্লিজ প্লিজ আপনার বাচ্চাটার খোঁজ রাখেন। আপনার বাচ্চাটা আপনার যেরকম প্রিয়, শিক্ষক হিসেবে আমাদের কাছে ওই রকমই প্রিয়। আমরাও চাই আমরা আপনার বাচ্চাকে ডাক্তার হিসেবে আমরা বের করে দিই, ওইটাও আমাদের একটা বিরাট দায়িত্ব। বর্ষা মৌসুমে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৫০০ পরিচ্ছন্নতা কর্মীকে রেইনকোট দেওয়া হচ্ছে। ডিএনসিসি অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় আনুষ্ঠানিকভাবে ২৫০ পরিচ্ছন্নতা কর্মীর মাঝে রেইনকোট তুলে দেওয়া হয়। পরিচ্ছন্ন নগরী করতে সেরা কর্মীকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আসছে ঈদুল আজহায় দ্রুত সময়ে বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কোটি কোটি মানুষের সেবায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করছেন এবং আমি আশা করব আগামীতে আরো আন্তরিকতার সহিত আরো বেশি করে পালন করবেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। আটলান্টিক মহাসাগরে এভি হন্ডিয়াস নামের পর্যটকবাহী জাহাজের রহস্যজনক হান্টার ভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হু জানায়, আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী জাহাজটিতে ১ জনের সংক্রমণ নিশ্চিত হওয়ার পাশাপাশি আরও ৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে যুক্তরাজ্যের এক ৬৯ বছর বয়সী নাগরিক বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিবিড় পরিচর্যায় রয়েছেন। সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মল, লালার মাধ্যমে মানুষের শরীরে ছড়ানো এই ভাইরাস গুরুতর শ্বাসযন্ত্রের অসুখ সৃষ্টি করতে পারে। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ঘটনাটিকে গুরুতর চিকিৎসা পরিস্থিতি হিসেবে উল্লেখ করে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জাহাজটিতে প্রায় ১৫০ পর্যটক ছিলেন। রোগটি ছোঁয়াচে কিনা এবং জাহাজ যে বন্দরে গিয়েছিল সেসব জায়গা থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে স্বাস্থ্য কর্মীরা। এবারে থাকছে খেলার খবর।
নানা প্রতিকূলতা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়ানোতে ক্রিকেটারদের আর্থিক সমস্যার সমাধান হয়েছে, এতে বেশ খুশি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সকালে বসুন্ধরা ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধনীতে এসে এই মন্তব্য করেন তিনি। 6টি ভেন্যুতে একযোগে 12টি দল শিরোপা লড়াইয়ে নামে। পরাগ আরমানের রিপোর্ট। সাবেক সভাপতি আমিনুল ইসলামের বুলবুলের বিরুদ্ধে অনিয়ম আর কারচুপির অভিযোগে বিসিবির নির্বাচন বর্জন করেছিল মোহামেডান আবাহনী সহ 47টি ক্লাব। ঘরোয়া ক্রিকেটও বর্জন করেছিল তারা। বুলবুলের কমিটি বাতিল করে তামিম ইকবালকে সভাপতি করে সরকার অ্যাডহক কমিটি গঠন করায় ঘরোয়া লিগ নিয়ে অনিশ্চয়তা কেটে যায়। এবার মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে বিসিবির সভাপতি জানান, সবার আগে তাদের চিন্তা ছিল লিগ আয়োজনের। পারফেক্টলি যদি স্টার্ট করতে চাইতাম তাহলে আমি 2টা মাঠ ছাড়া খেলা দেওয়া সম্ভব হতো। এইবার সবকিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাতে পারছে। বোর্ডে অনেক অনিয়ম আছে স্বীকার করে তামিম জানান, খেলোয়াড় হিসেবে গত 18 বছরে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছেন, দায়িত্ব এখন সেগুলো সমাধান করার। প্রত্যেকটা জিনিস আপনি 100% রাইট করতে পারবেন না, দ্যাট ইজ হিউম্যানলি নট পসিবল, বাট যতটুকু এই জিনিসগুলোয় কাজ করে হাতে নিয়ে যতটুকু কমায় নিয়ে আসা যায়, তাহলে জিনিসটা একটা জায়গায় আগাইল। পরিচ্ছন্নতা কর্মীদের পারিশ্রমিক নিয়ে ছলচাতুরি বরদাস্ত করা হবে না বলেও দায়িত্বশীলদের সতর্ক করেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল এ হার দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নবাগত ঢাকা লেবার্সের কাছে 5 উইকেটে হেরেছে আকাশী হলুদ শিবির। বসুন্ধরা কিংস এরানায় বৃষ্টি বিঘ্নিত 30 ওভারের ম্যাচে প্রথম ব্যাট করে সাব্বির রহমানের ঝড়ো 50-তে 8 উইকেটে 181 রানের পুঁজি পায় আবাহনী লিমিটেড। 29 বলে 55 রানে অপরাজিত থাকেন সাব্বির। জবাবে জাকির হাসানের 66 বলে 74 রানের ইনিংসে 5 বল হাতে রেখে 5 উইকেটে 184 রান তুলে জয় পায় ঢাকা লেবার্স। অন্য ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে 26 রানে হারিয়ে শুভ সূচনা করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মমতার দুর্গে বিজেপির হানা এগিয়ে 180 আসনে। 100 আসনে তৃণমূল কংগ্রেস। তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের দল। বন্ধ কলকারখানা খুলে দিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আগের পোশাকে ফিরছে পুলিশ। বর্তমান পোশাকে অসন্তুষ্ট সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। তৃণমূল স্থিতিশীল রাখতে ডিসিদের নজরদারি বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রী। কোরবানির সব চামড়া সংগ্রহ করবে সরকার। এই বছরে চালু হবে বন্ধ সব বিমানবন্দর। বিমানমন্ত্রী। হাম ও উপসর্গে একদিনের রেকর্ড 17 শিশুর মৃত্যু। নতুন করে আক্রান্ত প্রায় 1,500। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে তৎপর সরকার, জানালেন আইনমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।